আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে স্বৈরাচারের দমন পীড়নে ক্যাম্পাসে ঢাল হয়েছিলেন দাবির অধ্যাপক সাইমা ফেরদৌস। তার সাহসী বক্তব্য প্রেরণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। জুলাই পুনর্জন্মের মাস, ব্যাপক সংস্কার না হলে আবারও ফিরে আসতে পারে স্বৈরাচার, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। নতুনভাবে দেশ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে মতানৈক্য। এবং শুল্ক হার কমানো নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের তৃতীয় দফার আলোচনা শুরু। কয়েকটি বিষয়ে নিষ্পত্তির আশা বাণিজ্য উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জুলাই বিপ্লবে স্বৈরাচারের দমন পীড়নে ক্যাম্পাসে ঢাল হয়েছিলেন শিক্ষকরা। পেশাগত ঝুঁকি উপেক্ষা করে প্রতিবাদ প্রতিরোধে নামেন রাজপথে। সেই সাহসী শিক্ষকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। সে সময় তার সাহসী বক্তব্য একদিকে বুলেটের মতো বিদ্ধ করে স্বৈরাচারের মসনদ, অন্যদিকে অন্বেষণের আর অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামার প্রেরণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। সেই শিক্ষকের সাহসিকতার কথা তুলে ধরেছেন ইকরামুল হক সাইম। ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন? বাংলাদেশের মুখে ধরে আছেন, এই সমস্ত ভয় আর দেখিয়েন না। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কি হিসাবে, কোন বিচারে? শিক্ষার্থীদের উপর স্বৈরাচারের নির্মম দমনপীড়নে শোকে ক্ষোভে একজন শিক্ষকের বুক ফাটানো চিৎকার। তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। কেবল আর্তনাদ বা আকুতিই নয়, মায়ের মতো এক শিক্ষিকার প্রতিটি শব্দ যেন বুলেটের মতো বিদ্ধ করছিল স্বৈরাচারের মসনদ। বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত, আর কত? সাধারণ জনতাকে জাগিয়ে তোলে অন্যায় আর অপশাসনের বিরুদ্ধে। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ভয় ছিল, রাতে ঘুম হয় না, ঘুম হতো না, পরিবারকে আর দেখতে না পাওয়া, আয়না ঘরের বাস্তবতাকে বরণ করে নেওয়া। কিন্তু তার থেকে অনেক বেশি যেটা তাড়িত করে সেটা হচ্ছে প্রতিবাদ করতে না পারা। এই আত্মদগ্ধতা মানে প্রতিটা সেকেন্ডে তিলে তিলে মারছিল আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সদস্য। বলছিলেন সে সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে ক্লাসে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হতো না। আমার বাচ্চার বয়সী এক একটা ছেলে মেয়ে, তাদের মেরুদণ্ডের মাথায় এত বড় বুলেট, এক্সরে, এবং এটা কোনোদিন বের হবে না। 2 চোখে গুলি, এবং একটা তো অপারেশন হয়েছে, আরেকটা হচ্ছে চোখ খুলে আছে, এখানে পাটা ভেঙে আছে, সেখানে হাতুড়ি শেকল বাঁধা সব। এই যে বিভৎসতা, রোগী হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে এবং তাকে আপনি চিকিৎসা দিতে পারছেন না। শিক্ষক হিসেবে আমাদের পক্ষে ঘরে বসে থাকাটা অনেক বেশি অনৈতিক হতো, অমানবিক হতো, এবং ভবিষ্যতে ক্লাসরুমে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হতো না। জুলাই জুড়েই শিক্ষার্থীদের দমনপীড়নে যখন স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক সমিতি, তখন তার প্রতিবাদ প্রতিরোধে মাঠে নামেন শিক্ষকদের একটি অংশ। স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে 17 জুলাই 2জন শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে বের করে আনার ঘটনা আন্দোলনে যোগায় নতুন প্রাণশক্তি, যাকে শেকল ভাঙ্গার দিন বলছেন এই শিক্ষক। সেটা ছিল এক ধরনের মুক্তির আনন্দ। নিজের প্রতিবাদ করতে পারছি, ওদের পাশে এসে দাঁড়িয়েছি, সেটা ছিল খোলা আকাশ। তো ওই মুহূর্তটায় আমাদের মাঠে নামতে পারাটা আমাদের জন্য এক ধরনের শেকল ভাঙার আনন্দ ছিল। ডক্টর সাইমা বলছেন, কেবল শিক্ষক শিক্ষার্থী নয়, ক্যাম্পাসে স্বৈরাচারের বিরুদ্ধে একতার সুর ছিল রিকশা চালক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের। আমাদের পাশে একজন ভিক্ষুক ছিলেন, তিনি সারাদিনে তার ভিক্ষা করে যতটুকু টাকা পেয়েছেন সেই টাকাটা দিয়ে তিনি আমাদের সবার জন্য যতটুকু পেরেছেন, সফট ড্রিঙ্কস, পানি নিয়ে এসছেন।
দিয়ে আমাদের মিছিলটা তখন এগিয়ে গেল। রিক্সাওয়ালা মামারা আমাদের যখন বিভিন্নভাবে তাদের জানের তোয়াক্কা না করে আমাদের বিভিন্ন জায়গায় দিয়ে অলি গলি ভেতর দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়ে যেতেন। রাজনীতির মত পথ যাই থাকুক, ফ্যাসিবাদ ও অপশাসনের বিরুদ্ধে জুলাইয়ের মতোই ঐক্য অটুট রাখার তাগিদ সাহসী এই শিক্ষকের। একটা দেশে অন্যায় ঘটছে, তার পেছনে আসল মূল যে ক্রিমিনাল, সে ক্রিমিনালকে না খুঁজে দলীয় আপনার গালাগালি তিরস্কারে লিপ্ত হন, সেই জায়গায় এই ওপিনিয়নে তো ভিন্নতা থাকার কথা ছিল না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাপক সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারাই সৃষ্টি করেছে একটি নতুন বাংলাদেশ। শারফু আলমের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ২৫টা বার্ষিকীর অনুষ্ঠানে জাতিসংঘের রিপোর্টের ভয়াবহ তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, মাত্র কয়েক সপ্তাহে প্রাণ হারান প্রায় ১৪০০ মানুষ। একে মানবতাবিরোধী গুরুতর অপরাধ জানিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জানান, সরকার গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকার সংস্কারমূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে। জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচারী মুক্তির মাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। গত এক বছরের ঘটনা প্রবাহ স্মরণ করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। এখনো সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাবে, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেদিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। প্রধান উপদেষ্টা জানান, দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে অন্তর্বর্তীমূলক অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করা হবে যাতে প্রতিটি নাগরিক মর্যাদা ও স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা কি আমাদের মতো ছবি দেখা? শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কি ছিল, কোথায় গেল? তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে কমিশনের পক্ষ থেকে দলগুলোকে পাঠানো জাতীয় সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। তবে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দুই পর্যায়ের আলোচনায় একমত হওয়া বিষয়গুলো সমন্বয় করে এই মাসে চূড়ান্ত করা হবে জাতীয় সনদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার ২১তম দিনের সংলাপের আলোচ্য বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ, ন্যায়পাল সহ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এবং সংসদে নারী প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ আলোচনায় বেশ কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটির দেয়া মনোনয়ন মানার প্রস্তাবে রাজি হয়, আর কয়েকটি দল র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাব দেয়। কেউ কেউ ত্রয়োদশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার সুপারিশ করেন। এছাড়া ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সংবিধান নয়, আইন মানার প্রস্তাব করে বিএনপি। আর নারী আসন নিয়েও একমতে আসতে পারেনি দলগুলো। কোন কোন দল র্যাঙ্ক চয়েস পদ্ধতিতেই আর তারা যেতে চাচ্ছেন না, অথবা এই পদ্ধতিটা বিষয়ে সিদ্ধান্ত কি হবে সেটা পরবর্তী সংসদ অথবা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে চাইছেন। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েন না। এছাড়া ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। মোটা থেকে যে খসড়াটা দেয়া হয়েছে সেই খসড়াটার ব্যাপারে আমরা দলীয় ফর্মে আলাপ আলোচনা করছি। আমাদের অফিসিয়াল যে পজিশন এবং যে সংযোজন বিয়োজনগুলোর জায়গা রয়েছে, অবশ্যই রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে আরো ফর্মালি সামনের দিনে আমরা উপস্থাপন করব। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে,
সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, ডেঞ্জারাস। কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। তবে কমিশনের সহসভাপতি বলছেন 31 জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। 31 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। এদিন সংলাপে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা শুল্ক হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, শুল্ক কমাতে যেসব বিষয় সতর্ক ছিল সেগুলো নিষ্পত্তির আলোচনা অনেকটাই এগিয়েছে। আগে 2 দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। তবে আলোচনা চূড়ান্ত ফলাফল শেষ দিনই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে USTR এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়। আগামীকাল স্থানীয় সময় সকাল 9টায় আবার আলোচনা শুরু হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ বেড়েছে তিস্তা নদীর পানি। গতরাত থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়। তবে সকালে পানি কিছুটা কমে বিপদসীমা বরাবর অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বাড়তে থাকায় ব্যারেজের সব কটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় নদী পাড়ের মানুষজন উৎকণ্ঠায় সময় পার করছে। তিস্তার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় নিচু জমি ও চাষাবাদ তলিয়ে গেছে। রাতে পানির তোড়ে লালমনিরহাটে হাতিবান্ডা উপজেলায় ধুপনি এলাকায় কাঁচা রাস্তা ভেঙে গেছে। এছাড়া নদী তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে পানি ঢুকছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 24 ঘন্টায় পানির স্তর স্থিতিশীল থেকে পরবর্তীতে তা কমে যেতে পারে। অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গোমতী নদী। পুরো নদীটিতেই কচুরিপানা, দূষিত পানি আর আবর্জনা সয়লাব। নদীর 2 তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শুরু হয়ে গেছে পানির গতিপথ। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ বলছেন, নদী সংস্কার, খনন, সেতু তৈরি আর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে একনেক প্রকল্প পাশ হয়েছে। দ্রুতই পুরনো রূপ ফিরে পাবে নদীটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে যেতে বসেছে এক সময়ের খরস্রোতা গোমতী নদী। দখল হয়ে গেছে নদীর 2 তীর, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এভাবে যে চতুর্দিক থেকে যেভাবে ময়লা আবর্জনা ফেলাইয়া পরিবেশ একদম দূষণীয় করে ফেলতেছে, এটাতে তো এলাকাবাসীর মানে ভীষণ সমস্যা হইতেছে, বুঝলেন? দুর্গন্ধ থাকে যায় না, কিন্তু কারা বলবো, যাকে বলা হইতেছে তারা তো সবাই ওই সকালে একরকম বিকালে আর রকম। নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সমস্যা কিন্তু আপনার হচ্ছে এই যে জল আইসা থাকে, বৃষ্টি আইলে 1 ঘন্টা বৃষ্টি হইলেই সারা শহর জলযোগটা, ড্রেনেজ সিস্টেম তো থাকতে হবে। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন, সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা। পুরাতন গোমতী নদী হাতির জেলের আদলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রায় 198 কোটি টাকা ব্যয়ে একটা প্রজেক্ট আমাদের চলমান রয়েছে, আর এটা হচ্ছে 2025 সাল
শেষ নাগাদ, যদিও মেয়াদটা পরবর্তীতে আরো বাড়বে, শেষ নাগাদ এটা বাস্তবায়ন শুরু হবে। খনন ও সংস্কার করে নদীটিকে বাঁচানোর তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভোরে কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে সুনামি দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসে সাগরের পানি অন্তত 13 ফুট উচ্চতায় উঠেছে। স্থানীয় গভর্নর এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন। শক্তিশালী ভূমিকম্পের জেরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের কারণে রাশিয়ার প্রতিবেশী বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় মানুষদের নিরাপদে সরে যেতে বলেছে। এর মধ্যে জাপানের হোক্কাইডোর হানাসাকি বন্দরে 1 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। দেশটির অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। এবার খেলার খবর। সাঁত্রিশ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের কোনো সাঁতারু। নাজমুল হক ও মাহফুজুর রহমান সাগর দেশের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রোজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালেক এবং মোশাররফ খানও গড়েন এই কৃতিত্ব। 3 যুগ পরে আবারও কোনো বাংলাদেশি সাঁতারু এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল। ইংল্যান্ড সময় মধ্যরাতে 2:30টায় তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযান শুরু করেন। 12 ঘন্টা সাঁতারে সফলভাবে শেষ করেন বাংলাদেশে এই দুই সাঁতারু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই বিপ্লবে স্বৈরাচারের দমন পীড়নে ক্যাম্পাসে ঢাল হয়েছিলেন দাবির অধ্যাপক সাইমা ফেরদৌস। তার সাহসী বক্তব্যে প্রেরণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। জুলাই পুনর্জন্মের মাস, ব্যাপক সংস্কার না হলে আবারও ফিরে আসতে পারে স্বৈরাচার, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। নতুনভাবে দেশ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে মতানৈক্য। এবং শুল্ক হার কমানো নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের 3য় দফার আলোচনা শুরু। কয়েকটি বিষয় নিষ্পত্তির আশা বাণিজ্য উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।